সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা চলতরিতের প্রায় শেষের দিকে চলে এসেছি। চলতরিত অধ্যায়ের আর হাতে গোনা দুই একটা টপিক আমাদের বাদ আছে। এই দুই একটা টপিক পড়া হলে এই অধ্যায়টা আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো এই অধ্যায়ের যে মেইন টপিকগুলো ছিল সেই টপিকগুলো কিন্তু অলরেডি আমরা শেষ করে ফেলছি। এবং তুমি আমাদের ইউটিউব চ্যানেলে চলতরিতের প্লেলিস্ট সেকশনে গেলে দেখবা যে সব টপিকের ভিডিওগুলো খুব সুন্দর করে সাজানো আছে। আমি তোমার কাছে আশা করব তুমি এই ভিডিওগুলা সিরিয়াল বাই দেখবা এবং খুব সুন্দর করে খাতায় নোট করবা। এটা যদি তুমি করতে পারো এবং মনোযোগ সহকারে যদি ভিডিওগুলো দেখতে পারো, আমি আশা করি তোমার এই অধ্যায় থেকে আর কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না। এরপরেও যদি কোনো টপিকে কোনো প্রবলেম তুমি ফেস করো, তাহলে তুমি আমাকে ফেসবুকে ইনবক্স করো, আমি যথাসম্ভব চেষ্টা করবো সেগুলোর একটা রিপ্লাই দেওয়ার। তো চলো কথা না বাড়ায় আমরা আজকের টপিকটা শুরু করি। আজকে আমরা যে টপিকটা পড়বো সেই টপিকটা হচ্ছে তড়িৎ শক্তি এবং ক্ষমতা, অর্থাৎ ইলেকট্রিক্যাল এনার্জি অ্যান্ড পাওয়ার। ওকে, ইলেকট্রিক্যাল এনার্জি অ্যান্ড পাওয়ার, বাংলায় বললে তড়িৎ শক্তি ও ক্ষমতা। কোনো একটা সার্কিটে কিভাবে তড়িৎ শক্তি আসে, সেই তড়িৎ শক্তি কিভাবে ক্যারি হয় এবং এই তড়িৎ শক্তি কিভাবে অন্য শক্তিতে রূপান্তরিত হয়, এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ কোনো একটা সার্কিটে শক্তির যে ব্যাপার স্যাপারগুলো আছে সেই জিনিসগুলো নিয়ে খুঁটিনাটি সবকিছু আলোচনা করব। তো তার জন্য আমাদের প্রথমে একটা সার্কিট দরকার, খুবই দরিদ্র একটা সার্কিট। দরিদ্র বলতে বোঝানো হচ্ছে একটাই মাত্র তার রেজিস্টার এবং তার অ্যাক্রসে একটাই মাত্র সেল যুক্ত আছে, অর্থাৎ খুবই সিম্পল একটা সার্কিট। আমরা আলোচনার সুবিধার্থে এরকম সিম্পল একটা সার্কিট ধরে নিলাম। এখন এই সার্কিটকে আমি যদি দুইটা সেকশনে ভাগ করি, তাহলে একটা সেকশন হবে তার সেল সেকশন এবং আরেকটা সেকশন হবে তার রেজিস্টার সেকশন। অর্থাৎ সার্কিটে দুইটা সেকশন, একটা সেল এবং একটা রেজিস্টার সেকশন। প্রশ্ন হচ্ছে সার্কিটে সেলের কাজটা কি এবং রেজিস্টার বাই সার্কিটে কি কাজ করে, অর্থাৎ রেজিস্টার এবং সেলের ফাংশনটা কি কোনো একটা সার্কিটে। তো প্রথমে আমরা চিন্তা করি সেলের ফাংশনটা কি। একটা সেল কোন একটা বর্তনীতে কি কাজ করে, আমি তোমাদের যদি জিজ্ঞেস করি বলো তো সেলের কাজ কি। সেলের কাজ হচ্ছে এই বিন্দু আর এই বিন্দু, অর্থাৎ সেলের যে দুইটা প্রান্ত, এই দুই প্রান্তের মাঝখানে সর্বদা একটা কনস্ট্যান্ট বিভব পার্থক্য বজায় রাখা। এই দুই বিন্দুর মধ্যে একটা কনস্ট্যান্ট বিভব পার্থক্য বজায় রাখাটা হচ্ছে সেলের কাজ। এটা হচ্ছে প্লাস টার্মিনাল, এটা হচ্ছে মাইনাস টার্মিনাল। তো এটাকে আমি বললাম এই প্রান্তের বিভব হচ্ছে ভি আর এই প্রান্তের বিভব হচ্ছে 0। তাহলে এই যে দুই বিন্দুর মধ্যে যে বিভব পার্থক্যটা সেটা হবে ভি মাইনাস 0, অর্থাৎ ভি। মানে ব্যাপারটা এইভাবে চিন্তা করো, আমি বললাম এটা হচ্ছে 8 ভোল্টের একটা ব্যাটারি। তো যদি এটা 8 ভোল্টের একটা ব্যাটারি হয়, তাহলে এই প্রান্তের বিভব হচ্ছে 8 ভোল্ট এবং এই মাইনাস টার্মিনাল এই প্রান্তের বিভব হচ্ছে 0 ভোল্ট। তাহলে 8 ভোল্ট বিয়োগ 0 ভোল্ট, তাহলে এই দুই বিন্দুর মধ্যে, দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য কত বজায় থাকবে, সর্বদা 8 ভোল্ট। তাহলে আমরা বুঝলাম যে কোনো একটা সার্কিটে একটা ব্যাটারির কাজ হচ্ছে একটা কনস্ট্যান্ট বিভব পার্থক্য বজায় রাখা, এই দুই প্রান্তের মধ্যে বজায় রাখা। এখন আমি যদি এই দুই প্রান্তের মাঝে এভাবে একটা রেজিস্টার বা দুইটা রেজিস্টার যুক্ত করে দিই, তাহলে কি ঘটনা ঘটবে? দেখো, যেহেতু এই দুই প্রান্তের মধ্যে একটা বিভব পার্থক্য বজায় আছে, এই বিন্দুটা মানে এই রোধের এই প্রান্তটা এবং এই বিন্দুটা মানে এই রোধের এই প্রান্তটা। তাহলে ব্যাপারটা খেয়াল করে দেখো, এই রোধ দুইটার অ্যাক্রসে এই বিন্দুর মাঝেও একটা বিভব পার্থক্য বজায় থাকবে। তাহলে এটা প্লাস টার্মিনাল ছিল ভি বিভব, তার মানে উচ্চ বিভব, এটা মাইনাস টার্মিনাল মানে নিম্ন বিভব। তাহলে রোধের অ্যাক্রসে এই দুই পাশে একটা বিভব পার্থক্য বজায় আছে। তাহলে যে প্রান্তের বিভব উচ্চ আর যে প্রান্তের বিভব নিম্ন, ওহমের যে সূত্র আছে সেই ওহমের সূত্র দিয়ে আমরা জানি দুই প্রান্তের মাঝে যদি একটা বিভব পার্থক্য থাকে, তাহলে তার মধ্য দিয়ে একটা তড়িৎ প্রবাহ যাবে। অর্থাৎ এই বিভব পার্থক্যের জন্য এই তারের মধ্য দিয়ে, এই রোধের মধ্য দিয়ে একটা তড়িৎ প্রবাহের সূচনা হবে। তাহলে বিভব পার্থক্য তৈরি করে এই তড়িৎ প্রবাহের সূচনাটা ঘটালো কে? এই সেল, অর্থাৎ কোষ। কোষের জন্যই কোনো একটা বর্তনীতে তড়িৎ প্রবাহের সূচনা ঘটে। এখন দেখো, তড়িৎ প্রবাহ মানে হচ্ছে চার্জের প্রবাহ আর চার্জ মানে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। তাহলে একটা জিনিসকে আমরা বলতে পারি যে এই সেল হচ্ছে কোনো একটা বর্তনীতে ইলেকট্রন বা চার্জের প্রডিউসার। অর্থাৎ সেল কি কাজ করে? ইলেকট্রন বা চার্জ প্রডিউস করে। কিন্তু কথাটা বলা ভুল। চার্জ বা ইলেকট্রনকে সেল কখনো প্রডিউস করতে পারে না, কখনোই প্রডিউস করতে পারে না। সেল প্রডিউস করে না। সেল কি কাজ করে? সেল হচ্ছে ইলেকট্রনগুলাকে ঘুরায়, এই ইলেকট্রনগুলাকে বর্তনীর মধ্য দিয়ে ঘুরাই নিয়ে আসে, অর্থাৎ ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে ঘুরাই নিয়ে আসে। এই যে তারটা, এই তারটা তো একটা পরিবাহী তার, এই পরিবাহী তারে কিন্তু অসংখ্য এরকম মুক্ত ইলেকট্রন ছিল। এই সেলটা কানেক্ট করার পরে এই ইলেকট্রনগুলো একটা ধাক্কা খেয়ে এই যে তার বা এই বর্তনী, বদ্ধ বর্তনীর মধ্য দিয়ে ঘোরা শুরু করছে। এই ঘুরে ঘুরে ইলেকট্রনগুলা কিন্তু একটা সুন্দর কাজ করতেছে। কি কাজ করতেছে? এই যে সেলটা আছে, এই সেলের কাছ থেকে ইলেকট্রনগুলো শক্তি গ্রহণ করতেছে। এখানে এটা হচ্ছে একটা ইলেকট্রোকেমিক্যাল সেল। এই যে সেলের মধ্যে দেখবা, কেমিস্ট্রিতে তোমরা পড়ছো, এখানে কেমিক্যাল রিয়াকশন ঘটে। এই কেমিক্যাল রিয়াকশন ঘটার কারণে এইখানে শক্তি উৎপন্ন হয়
এবং এই শক্তিটা ইলেকট্রিক শক্তিতে কনভার্ট হয়। তাহলে এইখান থেকে যে শক্তিটা, সেই শক্তিটা ইলেকট্রনগুলো গ্রহণ করে, এখানে এসে গ্রহণ করার পরে তাদের পিঠে করে এই শক্তিটা নিয়ে যায়, নিয়ে গিয়ে এর পথে এই যে রেজিস্টার পাই, এই রেজিস্টারগুলো হচ্ছে কনজিউমার, এদেরকে শক্তি দেয়। এই ইলেকট্রনগুলো যে শক্তিগুলো নিয়ে আসছিল, এই শক্তিগুলো এই রোধকে এখানে দেয়। দেওয়ার পরে এই যে রোধটা আছে, এই রোধের এখানেও ইলেকট্রনগুলো শক্তি দেয়, দিয়ে ইলেকট্রনগুলো শক্তি শূন্য হয়ে যায়, আবার শক্তি খালি হয়ে যায়। তারপরে ইলেকট্রনগুলো আবার ঘুরে তারবে এখানে আসে, সেলের কাছ থেকে আবার ইলেকট্রনগুলো শক্তি গ্রহণ করে সেই শক্তি নিয়েই তারবে এখানে গিয়ে এই রেজিস্টার আছে, এদের কাছে আবার এই শক্তি দেয়, শক্তিতে আবার শক্তি শূন্য হয়ে পড়ে, আবার তারা সেলের কাছে চলে আসে শক্তি নিতে। মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা ফুড পান্ডার ডেলিভারি বয়ের মতো। তোমরা ফুড পান্ডার ডেলিভারি বয় তো চিনো, যে একটা ডেলিভারি বয় কি করে, তার কাঁধে এরকম একটা ব্যাগ থাকে, সে কি করে কোনো একটা রেস্টুরেন্ট থেকে খাবার কালেক্ট করে, এই যে খাবার কালেক্ট করলো, কালেক্ট করে সে সাইকেল বা মোটরসাইকেল নিয়ে বের হয়ে পড়ে, বের হয়ে তার যে অর্ডারগুলো আছে সবার বাসায় সেই অর্ডারগুলো দিয়ে আবার কি তার ব্যাগ খালি হয়ে যায়। ব্যাগ খালি হওয়ার পরে আবার সে অর্ডার নেয়, অর্ডার নিয়ে আবার রেস্টুরেন্টে যায়, আবার খাবার নিয়ে আসে, এইভাবে দেখো এই যে ঘুরতেই থাকে। ঠিক তেমনি ভাবে ইলেকট্রনগুলা এই যে সেল এখান থেকে শক্তি গ্রহণ করে, শক্তি গ্রহণ করে নিয়ে পথে যাকে লাগবে, যার যার শক্তি লাগবে তাকে শক্তি দেয়, শক্তি দিয়ে আবার শক্তি শূন্য হয়ে পড়ে আবার এখানে চলে আসে। এইভাবে ইলেকট্রনগুলা কোনো একটা বর্তনীর মধ্যে দিয়ে ঘুরতে থাকে। তাহলে দেখো সেল কিন্তু ইলেকট্রনকে প্রডিউস করে নেয়, সেলের কাজ হচ্ছে ইলেকট্রনগুলোকে শক্তি দিয়ে রেজিস্টারের কাছে পাঠানো। এই হচ্ছে শক্তি প্রোভাইড করতেছে, শক্তি সাপ্লাই দিচ্ছে, আর এই যে রোধগুলো আছে তারা হচ্ছে এই শক্তিটাকে কনজিউম করতেছে বা অ্যাবজর্ব করতেছে। আশা করি এই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা দেখব যে সেল কতটুকু শক্তি দিচ্ছে এবং এই রেজিস্টারগুলো কতটুকু শক্তি তারা নিয়ে নিচ্ছে, গ্রহণ করতেছে। তাহলে আমরা সাপ্লাইড শক্তি দেখব, যে সেল কতটুকু শক্তি সাপ্লাই করতেছে এবং এই যে রোধগুলা সে কতটুকু শক্তি বা পাওয়ার ডিসিপেট করতেছে, এই জিনিসটা আমরা বের করব। তো প্রথমে আসো আমরা সেলের সেকশনটাকে আমরা একটু চিন্তা করি। তো একটা সেলের এখানে আমি আঁকি, এই প্রান্তটা হচ্ছে প্লাস টার্মিনাল, এই প্রান্তটা হচ্ছে মাইনাস টার্মিনাল। তাহলে এই প্রান্তের বিভব হচ্ছে প্লাস ভি আর এই প্রান্তের বিভব হচ্ছে 0। দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য কত? বিভব পার্থক্য হচ্ছে ভি। এখন দেখো খেয়াল করো, এই বিভব পার্থক্যের জন্য তো একটা তড়িৎ প্রবাহ এখান থেকে তড়িৎ প্রবাহ হচ্ছে। তো আমরা শক্তি যদি চার্জ স্থানান্তরে, এই তড়িৎ প্রবাহের জন্য তো চার্জ স্থানান্তর হচ্ছে, তাই না? তাহলে চার্জ স্থানান্তরে শক্তি বা কৃত কাজের হিসাবটা একটু করি। আমরা 9, 10 একটা জিনিস পড়ছিলাম, তোমাদের দেখো তো মনে আছে কিনা, বিভবের সংজ্ঞা বা বিভব পার্থক্যের সংজ্ঞা। বিভব পার্থক্যের সংজ্ঞা ছিল যে দুইটা বিন্দুর মধ্যে, মনে করো এটা হচ্ছে এ বিন্দু আর এইটা হচ্ছে বি বিন্দু। তা আমি কিউ পরিমাণ চার্জকে এ থেকে বি বিন্দুতে নিয়ে যাব, আমার টার্গেট হচ্ছে এ এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্যটা বের করা। তো সংজ্ঞাটা ছিল এরকম, দুই বিন্দুর মধ্যে একক পরিমাণ চার্জকে স্থানান্তর করতে যতটুকু কাজ হবে সেটাই হচ্ছে ওই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। তো মনে করো এ থেকে বি বিন্দুতে কিউ পরিমাণ চার্জ নিয়ে যাইতে কৃত কাজ হচ্ছে ডাব্লিউ পরিমাণ। তাহলে একক পরিমাণ চার্জ নিয়ে যাইতে কৃত কাজ হচ্ছে ডাব্লিউ বাই কিউ পরিমাণ। তাহলে এজেন্ট কর্তৃক একক পরিমাণ চার্জ নিতে কৃত কাজ হচ্ছে এইটা, কোন বিন্দু থেকে কোন বিন্দু? এ বিন্দু থেকে বি বিন্দু। তাহলে সংজ্ঞা মতে একক পরিমাণ চার্জ নিতে যতটুকু কাজ হবে এটাই হচ্ছে ওই দুই বিন্দু, অর্থাৎ এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। তাহলে দেখো তো আমি কথাটা লিখতে পারি কিনা, যে দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্যের সূত্রটা হচ্ছে ডেল ভি ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। এখন এই ডাব্লিউটাই হচ্ছে কি কৃত কাজ, তবে কৃত কাজটাই দেখো সঞ্চিত শক্তি হিসেবে জমা থাকবে। তো সেল কি কাজ করতেছে? সেল এই যে এইখান থেকে একটা চার্জকে যে এই পথে ঘুরায় ঘুরায় আবার এই বিন্দুতে নিয়ে আসতেছে। তো সেল যখন এখান থেকে চার্জকে ঘুরায় এই বিন্দুতে নিয়ে আসতেছে, তার জন্য সে যতটুকু কাজ করতেছে এই কাজটাই হচ্ছে এই সেল দ্বারা প্রোভাইডকৃত বা সাপ্লাইডকৃত শক্তি। তাহলে দেখো তো ব্যাপারটা আমরা এইভাবে লিখতে পারি কিনা, যে অতএব ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে ডেল ভি ইন্টু হচ্ছে কিউ। তাহলে এই শক্তিটা, এই যে শক্তির সূত্র, এটা আমরা খাটাবো। তাহলে আমরা লিখি অতএব সাপ্লাইড এনার্জি বাই সেল। তাহলে সাপ্লাইড এনার্জি বাই সেল মানে কৃত কাজ, সেটা হচ্ছে ডেল ভি ইন্টু কিউ। তাহলে দেখো তো এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত ছিল? এই যে এখান থেকে চার্জ ঘুরে এই বিন্দুতে চলে আসতেছে না, তাহলে বিভব পার্থক্য হচ্ছে ভি মাইনাস 0 ইন্টু হচ্ছে কিউ। তাহলে অতএব এই কৃত কাজ বা শক্তি, এটাকে তুমি চাইলে ই দিয়েও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে ভি ইন্টু কিউ। তাহলে দেখো এই যে আমরা সূত্রটা কিন্তু পেয়ে গেলাম, যে কোনো একটা সেল কতটুকু শক্তি সাপ্লাই দিচ্ছে, সাপ্লাইকৃত শক্তি হচ্ছে সেলের বিভব পার্থক্য এবং তার সাথে গুণ হচ্ছে কিউ, অর্থাৎ প্লাস প্রান্ত থেকে মাইনাস প্রান্তে স্থানান্তরিত চার্জ। তাহলে এখন এইখান থেকে দেখো আমরা শক্তি পেয়ে গেলাম। তাহলে এবার আমরা ক্ষমতাটা লিখতে পারি না, অর্থাৎ পাওয়ার জেনারেটেড বাই সেল
ডিরেক্টেড বাই সেল। তাহলে এইটু পাওয়ারকে আমরা পি দিয়ে প্রকাশ করি, তাহলে পি ইকুয়াল টু হবে শক্তি প্রবাহের হারকে বলা হয় ক্ষমতা। তাহলে ডাব্লিউ ডিভাইডেড বাই টি, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে ভি ইন্টু কিউ ডিভাইডেড বাই টি। এবার একটু খেয়াল করে দেখো তো, কিউ ডিভাইডেড বাই টি মানে কি আই, তড়িৎ প্রবাহ, আই ইকুয়াল টু কিউ বাই টি, চার্জ প্রবাহের হার হচ্ছে তড়িৎ প্রবাহ। তাহলে পাওয়ার পি ইকুয়াল টু, এটাকে আমরা লিখতে পারি না যে ভি ইন্টু হচ্ছে আই অর্থাৎ তড়িৎ প্রবাহ, তাহলে পি ইকুয়াল টু ভি আই। তাহলে দেখো আমরা কোন একটা সেল কর্তৃক কতটুকু সাপ্লাইড বা জেনারেটেড পাওয়ার এবং সাপ্লাইড শক্তি, এই দুইটা সূত্র আমরা পেয়ে গেলাম। এখন এই যে শক্তিটা এই সেল জেনারেট করে কাকে দিয়ে পাঠাচ্ছে, ইলেকট্রনের মাধ্যমে বা চার্জ বাহকের মাধ্যমে কোথায় দিয়ে পাঠাচ্ছে, রোধের কাছে অর্থাৎ রেজিস্টরের কাছে। তাহলে রেজিস্টার কি করতেছে, ওই যে শক্তিটা, ওই শক্তিটা সে অ্যাবজর্ব করে নিচ্ছে। তাহলে এবার আমি যদি বলি যে কোন একটা রেজিস্টার কর্তৃক কতটুকু শক্তি অ্যাবজর্ব হচ্ছে, তাহলে খুব সহজ কথা, সেল তাকে যতটুকু শক্তি প্রোভাইড করতেছে বা সাপ্লাই করতেছে ততটুকু শক্তি হচ্ছে রেজিস্টার অ্যাবজর্ব করে নিচ্ছে, গ্রহণ করে নিচ্ছে। তার মানে রেজিস্টার কর্তৃক ডিসিপিয়েটেড পাওয়ার সেইটা সমান সমান হচ্ছে এই সেল কর্তৃক সাপ্লাইড এনার্জি বা সাপ্লাইড বা জেনারেটেড পাওয়ার। ক্লিয়ার? তাহলে আমরা একটু রোধের ব্যাপারটা লিখে ফেলি। তাহলে আমরা রোধের ক্ষেত্রে লিখতে পারি, রোধের ক্ষেত্রে পাওয়ার ডিসিপিয়েটেড বাই রেজিস্টর ইকুয়াল টু পাওয়ার জেনারেটেড বাই সেল। দেখো পুরাটাই শক্তির সংরক্ষণশীলতা। সেল যতটুকু শক্তি প্রোভাইড করবে বা সাপ্লাই দিবে, ঠিক ততটুকু শক্তি ইলেকট্রন ক্যারি করে কার কাছে পৌঁছায় দিবে, এই রোধের কাছে। অর্থাৎ রোধ ইলেকট্রনের কাছ থেকে ততটুকু শক্তি অ্যাবজর্ব করে বা কনজিউম করে নিবে। তার মানে আমরা শক্তির সংরক্ষণশীলতা অনুযায়ী এখান থেকে রোধের কতটুকু পাওয়ার সে ডিসিপেট করবে সেটা বের করে ফেলতে পারি। কতটুকু পাওয়ার, পাওয়ার জেনারেটেড বাই সেল। তাহলে পি ইকুয়াল টু কত, ভি আই। এই একটা সূত্র আমরা পেয়ে গেলাম যে রেজিস্টারের ডিসিপেটেড পাওয়ার কত। এইখান থেকে আমরা আরো একটা সূত্র রোধের ক্ষেত্রে লিখতে পারি, ভি ইকুয়াল টু হচ্ছে আই আর। তাহলে ভি এর জায়গায় আমরা বসাই দিলাম আই আর ইন্টু হচ্ছে আই। তাহলে এখান থেকে আমরা আরেকটা সূত্র পাইলাম, পি ইকুয়াল টু আই স্কোয়ার আর। এখান থেকে আমরা আরো একটা সূত্র পেতে পারি। কিভাবে দেখো, এখান থেকে আসো, পি ইকুয়াল টু ভি আই আছে, এখান থেকে বলো তো ওহমের সূত্র, এখান থেকে আই ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর লেখা যায় না? তাহলে এই ভি এর জায়গায় ভি থাকলো, আই এর জায়গায় আমি বসাই দিলাম ভি ডিভাইডেড বাই আর। তাহলে আমরা আরো একটা সূত্র পেয়ে গেলাম, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই হচ্ছে আর। তাহলে এই হচ্ছে আরো একটা সূত্র। তাহলে দেখো কতটুকু সে পাওয়ার ডিসিপেট করবে তার আমরা তিনটা সূত্র পেলাম। একটা হচ্ছে পি ইকুয়াল টু ভি আই, পি ইকুয়াল টু আই স্কোয়ার আর এবং পি ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। দেখো ভিডিওর শুরুতে আমরা বলেছিলাম যে কোনো একটা সার্কিটে রেজিস্টার এবং সেলের কাজটা কি, এই জিনিসটা আমরা দেখতে চাই। অর্থাৎ একটা সার্কিটে রেজিস্টার এবং সেলের ফাংশনটা কি। তো এতক্ষণের আলোচনা থেকে আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো যে এই সেল হচ্ছে কোনো একটা সার্কিটের এনার্জি সাপ্লায়ার বা এনার্জি প্রোভাইডার। অর্থাৎ সেলের মাধ্যমে এনার্জি জেনারেট হয় বা পাওয়ার জেনারেট হয়। তো একটা সেল কতটুকু পাওয়ার জেনারেট করে তার যে সূত্রটা আমরা পেয়েছি, সূত্রটা হচ্ছে পি ইকুয়াল টু ভি ইন্টু আই। তো বলো তো ভি কি? ভি হচ্ছে এই যে সেলটা তার দুই প্রান্তের বিভব পার্থক্য, এবং আই হচ্ছে এই দুই প্রান্তের বিভব পার্থক্য থাকার জন্য এর মধ্য দিয়ে একটা তড়িৎ প্রবাহ হচ্ছে, সেই তড়িৎ প্রবাহটাই হচ্ছে আই। এখন এই দেখো এই তড়িৎ প্রবাহ কিন্তু এই রোধ আর এর মধ্য দিয়েও যাচ্ছে। তড়িৎ প্রবাহ মানে ইলেকট্রনের প্রবাহ বা চার্জের প্রবাহ। তো চার্জ হচ্ছে এনার্জি ক্যারিয়ার। চার্জ এখান থেকে এই যতটুকু শক্তি বা এনার্জি সে জেনারেট করতেছে, সেই শক্তি বা এনার্জিটা সে নিয়ে গিয়ে এই যে রোধ, এই রোধের এখানে দিচ্ছে। রোধ ইলেকট্রনের কাছ থেকে ততটুকু শক্তি নিয়ে নিচ্ছে, অর্থাৎ পাওয়ার ডিসিপেট করতেছে। তো একটা রেজিস্টার কতটুকু পাওয়ার ডিসিপেট করে তার যে সূত্রটা আমরা পাইছি, সেই সূত্রটা হচ্ছে পি ইকুয়াল টু ভি আই, মানে শক্তির সংরক্ষণশীলতা। এ যতটুকু শক্তি জেনারেট করছে এ ততটুকু শক্তি ডিসিপেট করতেছে। তাহলে পি ইকুয়াল টু ভি আই। আরো একটা সূত্র আমরা পাইছি আই স্কোয়ার আর, এবং আরো একটা সূত্র পাইছি ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এখন এই ঘটনার সত্যতা আমরা যদি একটা ম্যাথের মাধ্যমে মান দিয়ে একটা সার্কিটে বুঝতে পারতাম তাহলে খুব ভালো হতো নিশ্চয়ই। তো তার জন্য আমরা একটা সার্কিট ধরে নিচ্ছি, যাতে আমরা দুইটা রোধ নিলাম। এই রোধের মান হচ্ছে 2 ওহম, এই রোধের মান হচ্ছে 3 ওহম, এবং এই দুইটাকে একটা সেলের সাথে কানেক্ট করলাম, যে সেলের ভোল্টেজের মান হচ্ছে 10 ভোল্ট। অর্থাৎ এই দুই প্রান্তে সর্বদা 10 ভোল্ট বিভব পার্থক্য বজায় থাকে। এখন এবার একটু খেয়াল করি, আমরা দেখি তো এই সার্কিটের মধ্য দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহ হচ্ছে, এর আয়ের মান কত। তো এখান থেকে আমরা যদি হিসাব করি আয়ের মান, তাহলে আই ইকুয়াল টু হবে ভি ডিভাইডেড বাই আর। এই দুইটা রোধ শ্রেণীতে যুক্ত,
তাহলে তুল্য কত হবে 3 + 2 5, তাহলে এই 10 ডিভাইডেড বাই হচ্ছে 5, তাহলে কারেন্টের মান আসবে হচ্ছে 2 অ্যাম্পিয়ার। এই 2 অ্যাম্পিয়ার কারেন্ট এর মধ্য দিয়েও যাবে, এই তার বেয়ে এখান থেকে দেখো এই 2 অ্যাম্পিয়ারের মধ্য দিয়ে যাবে এবং শ্রেণীতে কানেক্ট বলে এর মধ্য দিয়েও কিন্তু এই কারেন্ট 2 অ্যাম্পিয়ারই যাবে। তাহলে এবার আমি একটু খেয়াল করি যে এই যে সেলটা সে কতটুকু পাওয়ার জেনারেট করলো। তাহলে এর জন্য সূত্র P = VI, তাহলে V এর মান হচ্ছে 10 × I এর মান হচ্ছে 2, তাহলে এখান থেকে গুণ করলে হচ্ছে 20 ওয়াট, ক্ষমতার একক ওয়াট। ওয়াট মানে কি, ওয়াটকে আমরা বাংলা কি পাই বলতো, জুল পার সেকেন্ড পাই। তাহলে ব্যাপারটা এভাবে আমরা বলতে পারি না যে এই সেল সে সেকেন্ডে 20 জুল পরিমাণ শক্তি সে জেনারেট করে, অর্থাৎ 20 ওয়াট শক্তি সে জেনারেট করে। এই ক্ষমতাটা বা এই শক্তিটা সে নিয়ে গিয়ে ইলেকট্রনের মাধ্যমে কার কাছে পাঠায়, এই রোধ এবং এই রোধের কাছে পাঠায়। এ যতটুকু শক্তি জেনারেট করে বা যতটুকু পাওয়ার সে জেনারেট করে টোটালটাই কিন্তু এই 2 ওহম নিয়ে নেয় না, এ কিছুটা নেয় ইলেকট্রন, একে কিছুটা শক্তি দেয় এবং একে কিছুটা শক্তি দেয়, শক্তি দিয়ে আবার এখানে আসে, আবার এর জেনারেটেড শক্তি গ্রহণ করে এখানে আবার যায়, একে কিছু দেয় একে কিছু দেয়, এইভাবে ঘটনাটা চলতে থাকে। তো এবার আমরা একটু হিসাব করে দেখি তো এর কাছে ডিসিপেটেড পাওয়ারের মান কত। তাহলে P1 = এখান থেকে তুমি চাইলে যে কোনো সূত্র খাটাতে পারো, আমি এটা খাটাচ্ছি I²R। তাহলে I এর মান হচ্ছে কারেন্ট কতটুকু যাচ্ছে 2, তাহলে 2² × R এর মান হচ্ছে 2, তার মানে 4 × 2 অর্থাৎ 8 ওয়াট। ওয়াটকে আবারও ভাঙলে কি পাই, জুল পার সেকেন্ড। তাহলে এই রোধের মধ্য দিয়ে সেকেন্ডে কতটুকু শক্তি অ্যাবজর্ব হচ্ছে, 8 জুল শক্তি সেকেন্ডে অ্যাবজর্ব হচ্ছে, অর্থাৎ এর ডিসিপেটেড পাওয়ারের মান হচ্ছে 8 ওয়াট। এবার আসো তো এর কাছে যাই, দেখি তো এ কতটুকু পাওয়ার ডিসিপেট করতেছে। তাহলে P2 = I²R, কারেন্টের মান 2², আর এর মান হচ্ছে 3, তাহলে 4 × 3 12 ওয়াট অর্থাৎ 12 জুল পার সেকেন্ড। এ সেকেন্ডে কতটুকু শক্তি নিয়ে নিচ্ছে, 12 জুল পরিমাণ শক্তি নিয়ে নিচ্ছে। এবার তুমি দেখো তো এর ক্ষমতাটা, এর ওয়াট আর এর ওয়াট এই দুইটাকে যোগ করো তো, যোগ করলে কত হচ্ছে 8 + 12 অর্থাৎ 20 ওয়াট। তাহলে দেখো ডিসিপেটেড পাওয়ার = জেনারেটেড পাওয়ার, তার মানে সেল যতটুকু পাওয়ার জেনারেট করতেছে ঠিক ততটুকু পাওয়ার এই যে রোধগুলা দ্বারা ডিসিপেট করতেছে, অর্থাৎ এইখান থেকে সাপ্লাই শক্তি এনার্জি যতটুকু এদের দ্বারা অ্যাবজর্বকৃত এনার্জি বা শক্তিও হচ্ছে ততটুকু। তাহলে আমরা ম্যাথমেটিক্যালি কিন্তু দেখো এই ঘটনাটার সত্যতা পাইলাম। এবার একটা জিনিস একটু খেয়াল করো, কোন একটা সার্কিটে যতগুলা রোধ যুক্ত থাকবে রোধের কাজ হচ্ছে সর্বদাই পাওয়ার ডিসিপেট করা বা এনার্জি অ্যাবজর্ব করা। রোধ কিন্তু কখনোই পাওয়ার জেনারেট করতে পারে না। আই রিপিট, রোধ কখনোই পাওয়ার জেনারেট করতে পারে না। রোধের কাজ সর্বদাই রোধের কাজ হচ্ছে পাওয়ার ডিসিপেট করা বা পাওয়ার অ্যাবজর্ব করা। যেমন এই সার্কিটটার দিকে তুমি তাকাও, এখানে এই সেলের মাধ্যমে যতটুকু পাওয়ার জেনারেট হচ্ছিল, সেকেন্ডে কতটুকু শক্তি এখানে জেনারেট হচ্ছিল, 20 জুল। এই 20 জুল শক্তি ইলেকট্রনের ঘাড়ে চেপে এই রোধ এবং এই রোধের কাছে পৌঁছাইছে। এই রোধ সেকেন্ডে কতটুকু শক্তি নিছে, এর অ্যাবজর্বকৃত শক্তি হচ্ছে সেকেন্ডে 8 জুল আর এর অ্যাবজর্বকৃত শক্তি হচ্ছে সেকেন্ডে 12 জুল। দেখো এই দুইটা যোগ করলে কিন্তু এ কতটুকু শক্তি সেকেন্ডে জেনারেট করছে আমি এই জিনিসটা পাই, দুইটা যোগ করলে দেখো 20 পাওয়া যায়। তাহলে আমরা বুঝলাম রোধের কাজ হচ্ছে সর্বদাই পাওয়ার ডিসিপেট করা বা এনার্জি অ্যাবজর্ব করা। তাহলে এই জিনিসটা আমরা একটু লিখে নিই, রোধ মানে রেজিস্টর, তার কাজ হচ্ছে কোন সার্কিটে সর্বদাই পাওয়ার ডিসিপেট করা, কখনোই সে পাওয়ার জেনারেট করতে পারবে না। এবার আসো সেলের কথা। সেল কি কাজ করে কোন সার্কিটে? সেল পাওয়ার জেনারেট করে, কিন্তু সেল কি সর্বদাই পাওয়ার জেনারেট করে? না, সেল কিন্তু সর্বদাই পাওয়ার জেনারেট করতে পারে না। সেলের কাজ পাওয়ার জেনারেট করা, কথা ঠিক আছে, সত্যি কথা, কিন্তু ক্ষেত্র বিশেষে সেল পাওয়ার ডিসিপেটও করে থাকে, অর্থাৎ সেল পাওয়ার জেনারেটও করে, সেল পাওয়ার ডিসিপেটও করে। তার মানে কখন কোনটা ঘটে এই জিনিসটা আমরা এবার একটু বুঝি। এই হচ্ছে একটা সেল আঁকলাম, এই আর একটা সেল আঁকলাম, এটা প্লাস টার্মিনাল, এটা মাইনাস টার্মিনাল, প্লাস টার্মিনাল, মাইনাস টার্মিনাল। এখন খেয়াল করো, যদি ঘটনা এরকম ঘটে যে কোনো একটা সেলের প্লাস টার্মিনাল থেকে কারেন্ট বের হয়ে আসে, এই যে এই ঘটনাটা ঘটে, প্লাস টার্মিনাল থেকে কারেন্ট বের হয়ে আসতেছে, তাহলে সেই ক্ষেত্রে এই সেল পাওয়ার জেনারেট করে। তাহলে কি করে? পাওয়ার জেনারেট করে। কিন্তু যদি এর উল্টা ঘটনাটা ঘটে, অর্থাৎ কোন সেলের প্লাস টার্মিনালের মধ্য দিয়ে যদি সেলের মধ্যে কারেন্ট প্রবেশ করে, দেখো কারেন্টের ডিরেকশন যদি এরকম হয় যে প্লাস টার্মিনাল দিয়ে কারেন্ট সেলের মধ্যে প্রবেশ করতেছে, অর্থাৎ এর উল্টা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে এই সেল পাওয়ার জেনারেট করতে পারে না। তাহলে কি করে?
পাওয়ার ডিসিপেট করে, অর্থাৎ পাওয়ার অ্যাবজর্ব করে, এনার্জি অ্যাবজর্ব করে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, যখন এই সেলের মধ্য দিয়ে প্লাস টার্মিনাল থেকে কারেন্ট বের হয়ে আসে তখন এই সেলটা সাপ্লায়ার হিসাবে কাজ করে, এই এনার্জি জেনারেট করে বর্তনীতে সাপ্লাই দেয়, এনার্জি সাপ্লাই দেয়। তো তখন এর মধ্য দিয়ে এই প্লাস টার্মিনাল থেকে কারেন্ট বের হয়ে আসলে এই ক্ষেত্রটাকে বলা হয়, এই যে সেলটা, এই সেলটা ডিসচার্জ হচ্ছে, এই ক্ষেত্রটাকে বলা হয় ডিসচার্জিং ক্ষেত্র। কিন্তু যদি এর উল্টা ঘটে, অর্থাৎ এই সেলের প্লাস টার্মিনালের মধ্য দিয়ে যদি কেউ এর মধ্য দিয়ে জোর করে কারেন্ট প্রবেশ করে, দেখো ব্যাপারটা এরকম ঘটতে চায় না, কিন্তু যদি উল্টা ঘটে, অর্থাৎ এর মধ্যে যদি কারেন্ট এইদিকে যায়, তাহলে সেই ক্ষেত্রে জোর করে এর মধ্যে কেউ চার্জ দিচ্ছে, তাহলে ব্যাপারটা হচ্ছে এটাকে চার্জিং করার চেষ্টা করা হচ্ছে, তখন এই ক্ষেত্রটাকে বলা হয় চার্জিং ক্ষেত্র। তার মানে প্লাস টার্মিনাল থেকে কারেন্ট বের হয়ে আসলে সেটা ডিসচার্জ হচ্ছে, অর্থাৎ পাওয়ার জেনারেট করতেছে, আর প্লাস টার্মিনাল দিয়ে যদি কারেন্ট প্রবেশ করে তাহলে সেক্ষেত্রে পাওয়ার ডিসিপেট হচ্ছে, অর্থাৎ চার্জিং হচ্ছে, এই সেলটা তখন চার্জিং হচ্ছে। এখন আমরা একটু ম্যাথের মাধ্যমে এই জিনিসটা দেখবো যে ঘটনা আসলে সত্যি কিনা। তাহলে আমরা এরকম একটা ম্যাথ একটু লিখে ফেলি। সিম্পল একটা সার্কিট, দুইটা রোধ আছে, 2 ওহম 3 ওহম, আর এখানে দুইটা সেল আছে, এই একটা সেল আর এই একটা সেল। এই সেলের ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট আর এই সেলের ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। এখন একটু খেয়াল করো, দেখো এখানে তো দুইটা সেল, তা আমি দেখি আগে এই বর্তনীতে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো আমরা একটা কারেন্টের ডিরেকশন ধরি, এটা হচ্ছে আমাদের কারেন্টের ডিরেকশন, ধরি যে কারেন্টটা আছে এই ডিরেকশনে যাচ্ছে, কারেন্টের মান হচ্ছে আই। এখন আই এর মানটা আমরা বের করব। তো আই এর মান তো আমরা অনেকভাবে বের করা শিখছি, আমরা খুব সহজে যদি বের করতে যাই তাহলে এখানে একটা যে লুপ ঘুরাইতে পারি, এরকম একটা কেসিএল কেবিএল অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ কারশফের ভোল্টেজ ল অ্যাপ্লাই করতে পারি। তাহলে কারশফের ভোল্টেজ ল অ্যাপ্লাই করলে দেখো আমি যদি এইখান থেকে এসে শুরু করি তাহলে এটা হচ্ছে প্লাস, তাহলে +5, তারপরে যদি এখানে যাই তাহলে এটা হচ্ছে -20, তারপরে ঘুরে যদি এখানে আসি তাহলে +2 ইন্টু এর কারেন্ট আই, তাহলে ভোল্টেজ নিলাম, আর এর হচ্ছে 3 ইন্টু আই ইকুয়াল টু কত হচ্ছে 0। তাহলে এখানে হিসাব করি, 5i ইকুয়াল টু ওপাশে গেলে হচ্ছে 15, তাহলে আই ইকুয়াল টু হচ্ছে 3 অ্যাম্পিয়ার। কেমন, প্লাস আর মাইনাস? প্লাস, তার মানে কারেন্টের ডিরেকশন আমি যেদিকে নিছি কারেন্টের ডিরেকশনটা সেই দিকেই আছে, কারেন্টের ডিরেকশনটা আমার ঠিক আছে, অর্থাৎ কারেন্ট কিন্তু দেখো আমার এই যে দিক দেওয়া পথে কারেন্ট আসলে যাচ্ছে। তো আমরা এখান থেকে কারেন্টের মানটা বের করলাম। এবার আমরা একটু দেখি তো কোন ক্ষেত্রে কতটুকু পাওয়ার। তাহলে তুমি যদি প্রথমে এর পাওয়ারটা হিসাব করো, তাহলে এই সেলের জেনারেটেড পাওয়ারের সূত্র P ইকুয়াল টু হচ্ছে VI, তাহলে ভোল্টেজের মান কত 20, কারেন্ট কত 3, তাহলে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 60 ওয়াট। তাহলে এই যে সেলটা সে সেকেন্ডে কতটুকু শক্তি জেনারেট করতেছে, সেকেন্ডে 60 জুল শক্তি সে জেনারেট করতেছে। এবার একটু খেয়াল করো, এখানে আসো, এ কতটুকু শক্তি অ্যাবজর্ব করে নিচ্ছে সেটা আমরা একটু হিসাব করি। তাহলে P ইকুয়াল টু ছিল I²R, তাহলে I হচ্ছে 3² গুণ হচ্ছে 2, তাহলে 9 গুণ 2 তার মানে 18 ওয়াট। তাহলে এ সেকেন্ডে কতটুকু শক্তি অ্যাবজর্ব করে নিচ্ছে, 18 জুল, সেকেন্ডে 18 জুল। এবার আসলে এটা হিসাব করি, P2 ইকুয়াল টু I²R, তাহলে I এর মান হচ্ছে 3², R এর মান হচ্ছে 3, তার মানে 9 গুণ 3 27 ওয়াট। তাহলে এর সেকেন্ডে অ্যাবজর্বকৃত শক্তির পরিমাণ কত, 27 জুল। এবার আসো এরটা আমি হিসাব করব। তাহলে এরটা হিসাব করলে এত সেল, তাহলে সেলের সূত্র হচ্ছে P ইকুয়াল টু VI, V এর মান কত 5 গুণ I এর মান হচ্ছে 3, তাহলে এখানে হচ্ছে 15 এত ওয়াট। তাহলে এর জেনারেটেড, দেখো আমি আবার বলতেছি, এর জেনারেটেড শক্তি হচ্ছে সেকেন্ডে কত জুল, 15 জুল। তাহলে শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী কোনো একটা সার্কিটে সাপ্লাই ভোল্টেজ ইকুয়াল টু ড্রপ ভোল্টেজ, মানে ব্যাপারটা এরকম যে সাপ্লাইকৃত এনার্জি সমান সমান অ্যাবজর্বড এনার্জি, অর্থাৎ সেল দ্বারা যতটুকু শক্তি জেনারেট হচ্ছে আর এদের দ্বারা, এই রোধ দ্বারা যতটুকু শক্তি অ্যাবজর্ব হচ্ছে, এই দুইটার সমান হবে। দেখি তো একটু হিসাব করি, তাহলে সেল হচ্ছে 60 প্লাস হচ্ছে 15, তাহলে কত হচ্ছে 75 ওয়াট। আর এর ক্ষেত্রে হিসাব করো তো, 18 আর 27, তাহলে এই দুইটা যোগ করলে কত হচ্ছে 45 ওয়াট। তাহলে দেখো তো শক্তি সংরক্ষণশীল হলো। এর দুইটা শক্তি যোগ করলে এটা আমি পাইলাম, তাহলে এ সেকেন্ডে কতটুকু 75 জুল আর এর সেকেন্ডে কতটুকু 45, দুইটা সমান হইল না। তার মানে দেখো খেয়াল করো, এই দুইটা সেলের মধ্যে দুইটা সেলই আসলে পাওয়ার জেনারেট করে নাই, এই সেলটা পাওয়ার জেনারেট করছে। কারণ কি, এই সেলের দেখো এই যে প্লাস টার্মিনাল থেকে কারেন্ট এদিকে গেছে, তাহলে এ সাপ্লায়ার হিসেবে কাজ করছে, তাহলে এ পাওয়ার জেনারেট করছে। কিন্তু এর ক্ষেত্রে তা হয়নি। তুমি দেখো এই যে প্লাস টার্মিনালের দিকে কারেন্ট আসতেছে, এটা প্লাস টার্মিনাল,
তার দিকে কারেন্ট আসতেছে, অর্থাৎ সেলের মধ্যে প্লাস টার্মিনাল থেকে কারেন্টটা প্রবেশ করতেছে। তাহলে এ তখন কি হিসেবে কাজ করবে? পাওয়ার ডিসিপেয়ার হিসেবে কাজ করবে। তাহলে এর মাধ্যমে পাওয়ার ডিসিপেট হচ্ছে। তো এর মাধ্যমে কতটুকু পাওয়ার ডিসিপেট হচ্ছে? 15 ওয়াট পাওয়ার ডিসিপেট হচ্ছে। এবার দেখো শক্তিটা সংরক্ষণশীল হবে। তাহলে আমরা শক্তি সংরক্ষণশীলের জন্য এইভাবে দেখো লিখতে পারি, এবং এটা সত্যি হবে যে পাওয়ার জেনারেটেড বাই 20 ভোল্ট ব্যাটারি ইকুয়াল টু পাওয়ার ডিসিপেটেড by 5 volt battery plus 2 ohm resistance plus 3 ohm resistance। তাহলে দেখো পাওয়ার জেনারেটেড বাই 20 ভোল্ট ব্যাটারি সেটা হচ্ছে 60 ওয়াট, আর 5 ভোল্ট দ্বারা হচ্ছে 15, 2 ওহম দ্বারা হচ্ছে 18, আর 3 ওহম দ্বারা হচ্ছে 27। যোগ করো এইটা যোগ এইটা, 45 যোগ 15 আছে 60 ওয়াট। তাহলে দেখো এই যে জেনারেটেড পাওয়ার সমান সমান ডিসিপেটেড পাওয়ার। তার মানে দেখো সেল সর্বদাই পাওয়ার জেনারেট করে না, ক্ষেত্র বিশেষে সেল কি কাজ করে? ক্ষেত্র বিশেষে সেল পাওয়ার ডিসিপেটও করে। কিন্তু রেজিস্টার তারা কি পাওয়ার জেনারেট করতে পারে? না, তারা কিন্তু পাওয়ার জেনারেট করে না, তারা সর্বদাই পাওয়ার ডিসিপেট করে। কিন্তু সেল পাওয়ার জেনারেটও করে, পাওয়ার ডিসিপেটও করে। এবার আমরা শক্তির হিসাব নিকাশ করব। আগে আমরা একটা ইলেকট্রিক্যাল সার্কিটে পাওয়ারের হিসাব নিকাশ করছি, এবার এই ইলেকট্রিক্যাল সার্কিটে শক্তির হিসাব নিকাশ করব। শক্তিকে আমরা প্রকাশ করি হচ্ছে W দিয়ে। আমি যদি ক্ষমতার সূত্র লিখি, ক্ষমতার সূত্র P ইকুয়াল টু হচ্ছে W ডিভাইডেড বাই হচ্ছে T। তাহলে ক্ষমতা বলতে আমরা কি বুঝি? শক্তি প্রবাহের হারই হচ্ছে ক্ষমতা। তাহলে এখান থেকে দেখো শক্তি W ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি না P ইন্টু T। তাহলে এই যে ইলেকট্রিক্যাল সার্কিটে এই যে রোধটা আছে, এই রোধের মধ্য দিয়ে যদি টি সময় ধরে তড়িৎ প্রবাহ চলে, তাহলে এই রোধ কতটুকু এনার্জি অ্যাবজর্ব করবে তার পরিমাণ হবে W ইকুয়াল টু পিটি, অর্থাৎ এই রোধের ক্ষমতা P এবং কত সময় ধরে এই রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলতেছে সেই সময়টা T। এই দুইটাকে গুণ করলে আমরা তার শক্তিটা পাবো। তাহলে এই শক্তিটাকে আমরা বলতে পারি যে ওই রোধের তড়িৎ শক্তি বা ওই রোধের অ্যাবজর্বকৃত ইলেকট্রিক্যাল এনার্জি। এখন দেখো এই সূত্রটাকে আমরা আরো কয়েকটা সূত্র এখান থেকে বানাইতে পারি। কিভাবে? P ইকুয়াল টু দেখো আমাদের অনেকগুলো সূত্র ছিল, VI, I স্কয়ার R, V স্কয়ার ডিভাইডেড বাই R। তাহলে এই সূত্র থেকে আমরা লিখতে পারি W ইকুয়াল টু PT। P এর মান যদি আমি VI বসাই তাহলে হবে VIT, P এর মান যদি আমি I স্কয়ার R বসাই তাহলে I স্কয়ার RT, এবং V স্কয়ার ডিভাইডেড বাই R বসাই তাহলে V স্কয়ার ডিভাইডেড বাই R ইনটু হচ্ছে T। তাহলে এই যে সূত্রটা দেখো, এই যে সূত্রটা, এই সূত্রটা হচ্ছে কোনো একটা সার্কিটে কোনো একটা রোধ দ্বারা অ্যাবজর্বকৃত ইলেকট্রিক্যাল এনার্জির পরিমাণটা। এখন এখানে একটা কথা আছে, এই যে সূত্রটা আমরা ব্যবহার করতেছি, এই সূত্রে এই পাওয়ার P, এই P কিন্তু কনস্ট্যান্ট, P কিন্তু সময়ের সাপেক্ষে চেঞ্জ হয় না, এটা কিন্তু ভ্যারিয়েবল না। যদি P ভ্যারিয়েবল হয়, সময়ের সাথে যদি P চেঞ্জ হয়, এখন P চেঞ্জ হওয়া মানে কি? হয় V চেঞ্জ হওয়া, নয়তো I চেঞ্জ হওয়া বা R চেঞ্জ হওয়া, এগুলা যে কোনো একটা চেঞ্জ হওয়া। তো যদি এদের মধ্যে যে কোনো একটা চেঞ্জ হয়, সময়ের সাথে পরিবর্তিত হয়, সেই ক্ষেত্রে কিন্তু সরাসরি আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো না, তখন আমাদের এই সূত্রের অন্য একটা ফরম্যাট ব্যবহার করা লাগবে। তো দেখবো আমরা সেটা। তো প্রথমে আমরা একটু উদাহরণ দিয়ে এই সার্কিটে একটু বোঝার চেষ্টা করি যে এইখানে কিভাবে কোনো রোধ কতটুকু এনার্জি অ্যাবজর্ব করে। তো এই দেখো একটা সার্কিট আঁকলাম, এটা হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে 3 ওহম, আর এই যে ব্যাটারিটা যুক্ত করা আছে এর বিভব হচ্ছে 10 ভোল্ট। এখন তুমি বলো তো এর মধ্যে দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহ হবে, এই দুইটা রোধের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট প্রবাহিত হবে? সেই কারেন্ট I ইকুয়াল টু হবে 10 ডিভাইডেড বাই দুইটা রোধ শ্রেণীতে আছে তাহলে 5, অর্থাৎ 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। শ্রেণীতে যুক্ত আছে বলে এর মধ্যে দিয়েও যে কারেন্টটা যাবে অর্থাৎ 2 অ্যাম্পিয়ার, এর মধ্যে দিয়েও কিন্তু একই কারেন্ট যাবে 2 অ্যাম্পিয়ার। এখন আমি যদি তোমাকে বলি যে এই সার্কিটের মধ্যে দিয়ে T ইকুয়াল টু 2 সেকেন্ড ধরে তড়িৎ প্রবাহ হয়েছে, তাহলে 2 সেকেন্ডে এই রোধ কতটুকু এনার্জি অ্যাবজর্ব করবে আর এই রোধটা কতটুকু এনার্জি অ্যাবজর্ব করবে। তাহলে 2 ওহম রোধের জন্য অ্যাবজর্বকৃত এনার্জির যে সূত্রটা আমরা উপর থেকে লিখতে পারি, দেখো এখানে অনেকগুলো সূত্র আছে, তুমি যে কোনোটা চাইলে ব্যবহার করতে পারো। আমি লিখতেছি হচ্ছে I স্কয়ার RT, এই সূত্রটা। তাহলে 2 ওহম রোধের মধ্য দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহ হচ্ছে? I এর মান কত? 2, তাহলে 2 স্কয়ার গুণ তার রোধের মান হচ্ছে 2 এবং কত সময় ধরে তড়িৎ প্রবাহ হচ্ছে? 2 সেকেন্ড, তাহলে 2। তাহলে গুণ করলে এখানে দেখো 4 গুণ 2 8, 8 দুগুণে 16, তাহলে 16 জুল। তাহলে এই যে রোধটা, এই রোধ দ্বারা 2 সেকেন্ডে কতটুকু এনার্জি অ্যাবজর্ব হয়েছে? 16 জুল। এবার যদি আমি এটার হিসাব করি, তাহলে এটার হিসাবে W2 ইকুয়াল টু I স্কয়ার RT। তাহলে কারেন্টের মান 2 তার বর্গ
আর এর মান হচ্ছে 3 গুণ কত সময় ধরে, 2 সেকেন্ড ধরে। তাহলে এবার দেখো 4 গুণ 3 12 গুণ 2 24, তাহলে 24 জুল শক্তি এর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ হচ্ছে তখন 2 সেকেন্ডে অ্যাবজর্ব হয়েছে। তাহলে এভাবে আমরা এই রোধগুলোর মধ্যে অ্যাবজর্বকৃত এনার্জি কত এই সূত্র দিয়ে সরাসরি হিসাব করতে পারি। এবার দেখো যে কথাটা বলতেছিলাম, এখানে পি কিন্তু কনস্ট্যান্ট, সে কিন্তু ভ্যারিয়েবল না, সময়ের সাপেক্ষে সেটা কিন্তু চেঞ্জ হয় না। এই যে দুইটা রোধের মান কনস্ট্যান্ট, এদের মধ্য দিয়ে কনস্ট্যান্ট 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, ফলে এদের দুই প্রান্তের বিভব ভি ইকুয়াল টু আই আর সেটাও কিন্তু কনস্ট্যান্ট হবে, অর্থাৎ আই এবং আর কনস্ট্যান্ট হওয়ার কারণে দুই প্রান্তের বিভব ভিও কনস্ট্যান্ট। তাহলে দেখো সবগুলো ক্ষেত্রেই এখানে পি কনস্ট্যান্ট। তো আমরা তখন এই সূত্রের সাহায্যে এখানে অ্যাবজর্বকৃত পাওয়ার বা এনার্জিটা বের করতে পারছি। কিন্তু যদি পি সময়ের সাপেক্ষে চেঞ্জ হতো, এই যে কারেন্ট বা রোধ যে কোনো একটা সময়ের সাথে যদি চেঞ্জ হইতো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই হিসাবটা আর এভাবে করতে পারতাম না। তাহলে তখন আমরা কিভাবে হিসাব করতাম, তাহলে এইটা একটু আমরা লিখে ফেলি। পি ভ্যারিয়েবল হলে, তাহলে আমরা দেখবো পি যদি ভ্যারিয়েবল হয়, সময়ের সাথে চেঞ্জ হয়, সেক্ষেত্রে শক্তির সূত্রটা কি দাঁড়ায়। তা আমরা ক্ষমতার যে সূত্রটা জানি, পি ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে টি। এই সূত্রটাকে আমি যদি ডিফারেন্সিয়াল ফরম্যাটে লিখি, তাহলে এটা হবে ডি ডাব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে ডিটি, কোনাকুনি গুণ করলে দাঁড়ায় ডি ডাব্লিউ ইকুয়াল টু পি ডিটি। আমাদের টার্গেট হচ্ছে টোটাল অ্যাবজর্বড এনার্জি বের করা, আমরা পাইছি হচ্ছে ডি ডাব্লিউ। এখান থেকে আমাদের টার্গেট ডাব্লিউ পাওয়া, টোটাল এনার্জি পাওয়া। সেটাকে আমরা কিভাবে পাইতে পারি, ইন্টিগ্রেশন করে পাইতে পারি। ইন্টিগ্রেশন অফ ডি ডাব্লিউ, এই পাশেও তাহলে ইন্টিগ্রেশন দিতে হবে, ইন্টিগ্রেশন অফ পি ডি টি। তাহলে ডি ডাব্লিউ কে ইন্টিগ্রেশন করে কি পাওয়া যায়, টোটাল এনার্জি ডাব্লিউ পাওয়া যায়। এখন এবার এই পাশে আসো, দেখো এই পাশে আছে পি ইন্টু ডিটি, তার ইন্টিগ্রেশন। এখন পি যদি ধ্রুবক হয়, সে যদি কনস্ট্যান্ট হয়, সময়ের সাথে যদি চেঞ্জ না হয়, তাহলে পি কিন্তু ইন্টিগ্রেশন সাইনের বাইরে চলে আসবে। আর পি যদি সময়ের ফাংশন হয়, পি যদি সময়ের সাথে চেঞ্জ হয়, তাহলে কিন্তু আর আমি এই পাশে আনতে, ইন্টিগ্রেশন সাইনের বাইরে আনতে পারবো না, তখন সে ইন্টিগ্রেশন সাইনের মধ্যে থাকবে। ধরো আমি প্রথমে ধরে নিচ্ছি পি হচ্ছে কনস্ট্যান্ট, সে সময়ের সাথে চেঞ্জ হয় না, তাহলে ধ্রুবক বলে ইন্টিগ্রেশন সাইনের বাইরে চলে আসলো। ইন্টিগ্রেশন অফ কি থাকলো, ডিটি। তাহলে অতএব ডাব্লিউ ইকুয়াল টু পি ডিটি কে ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় কি, টি। তাহলে আমরা সূত্র পাইলাম ডাব্লিউ ইকুয়াল টু পিটি। তুমি দেখো পি কনস্ট্যান্ট হলে এই সূত্রটাই আমরা এখানে পাইছিলাম, এই যে ডাব্লিউ ইকুয়াল টু পি টি, যখন পি কনস্ট্যান্ট ছিল, অর্থাৎ পি সময়ের সাথে চেঞ্জ হতো না। তো আমাদের এখন বলছে পি ভ্যারিয়েবল, সে সময়ের সাথে চেঞ্জ হয়, তাহলে অবশ্যই আমরা এই জিনিসটা লিখতে পারবো না, অর্থাৎ পি কে ইন্টিগ্রেশন সাইনের বাইরে আনতে পারবো না। তাহলে আমরা কি করব, টোটাল এনার্জি ডি ডাব্লিউ কে ইন্টিগ্রেশন করলে তো আমরা ডাব্লিউ পাই, তাহলে টোটাল এনার্জি ডাব্লিউ ইকুয়াল টু হবে পি, এবার ইন্টিগ্রেশন সাইনের মধ্যেই থাকবে, তাহলে ইন্টিগ্রেশন অফ পি ডিটি, যেখানে পি ইজ এ ফাংশন অফ টাইম, অর্থাৎ পি চেঞ্জ হয়। তাহলে আমাদের সূত্রটা তখন হবে হচ্ছে এইটা, মানে আমাদের ইন্টিগ্রেশন করে, একে ইন্টিগ্রেশন করে টোটাল এনার্জিটা পাওয়া লাগবে। এখন দেখো পি এর যে সূত্রটা আমরা ছিল, পি এর সূত্রটা আমরা এখানে যেটা পাইছি, পি ইকুয়াল টু ভি আই আই স্কোয়ার আর ভি স্কোয়ার বাই আর। তাহলে আমরা এটা লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ পি এর সূত্র, প্রথমে আমি বসাই ভি আই, তাহলে ভি আই ডিটি, এটা একটা সূত্র। ডাব্লিউ ইকুয়াল টু পি এর মান যদি বসাই আই স্কোয়ার আর ডিটি, তাহলে এটা একটা সূত্র। ডাব্লিউ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর ডিটি, এটা হচ্ছে আরো একটা সূত্র। তাহলে এই যে তিনটা সূত্র, এই তিনটা সূত্রের সাহায্যে আমরা এনার্জিটা বের করতে পারি। এখানে দেখো ভি ভ্যারিয়েবল হতে পারে, আই ভ্যারিয়েবল হতে পারে, বা এখানে আর সেও ভ্যারিয়েবল হতে পারে। নর্মালি যেটা ভ্যারিয়েবল হয়, অর্থাৎ সময়ের সাথে চেঞ্জ হয়, সেটা হচ্ছে কারেন্ট। এই কারেন্টটা সময়ের সাথে ফ্লাকচুয়েট করে, কম বেশি হয়ে থাকে। যেমন অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট তো দিকও চেঞ্জ করে, মান তো এমনি চেঞ্জ করে, কিন্তু ডাইরেক্ট কারেন্ট যদি হয়, তাহলে সে দিক চেঞ্জ করে না, বাট তার কিন্তু মান কম বেশি হয়, অর্থাৎ সময়ের সাথে মান কমে বাড়ে। তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের এই সূত্রগুলো ব্যবহার করতে হবে, আমরা কিন্তু কখনোই এই সূত্রটা ব্যবহার করতে পারবো না। তো আমরা এখন একটা উদাহরণের সাহায্যে এই টাইপের ক্ষেত্রটা একটু বোঝার চেষ্টা করি। খুব সহজ একটা উদাহরণ আমরা দেখি। এখানে একটা রোধ আছে, রোধের মান হচ্ছে 1 ওহম। এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, সেই কারেন্টের মান আমার দেওয়া আছে 3t অ্যাম্পিয়ার। দেখো খেয়াল করে, এই কারেন্টটা কিন্তু এবার কনস্ট্যান্ট না, কারেন্ট কিন্তু 3 অ্যাম্পিয়ার না, 3t অ্যাম্পিয়ার, অর্থাৎ 1 সেকেন্ডে কারেন্টের মান হচ্ছে 3 অ্যাম্পিয়ার, 2 সেকেন্ড সময়ে কারেন্ট হচ্ছে 6 অ্যাম্পিয়ার, 3 গুণ 2 6 অ্যাম্পিয়ার। তার মানে কারেন্ট, এই কারেন্ট এবার সময়ের একটা ফাংশন হিসেবে দেওয়া আছে, কারেন্ট সময়ের উপর ডিপেন্ড করে। আমাদের বলতেছে এই রোধের মধ্যে দিয়ে যদি 3 সেকেন্ড ধরে তড়িৎ প্রবাহ চলে, তাহলে 3 সেকেন্ডে এই রোধটা কতটুকু এনার্জি অ্যাবজর্ব করবে, সেই এনার্জির মানটা আমাদের বের করতে হবে। তো এনার্জি বের করার যে সূত্রটা আমরা জানি, সেই সূত্র আমরা খাটাবো। তো আমরা এখানে দেখতেছি কারেন্ট সময়ের ফাংশন, কারেন্ট সময়ের উপর ডিপেন্ড করে, তাহলে অবশ্যই এর যে পাওয়ারটা, এই পাওয়ারটা কনস্ট্যান্ট না, সময়ের সাথে চেঞ্জ হয়, তাহলে অবশ্যই ইন্টিগ্রেশন পি ডিটি, এই সূত্রটা ব্যবহার করতে হবে। এখন পি এর সূত্র আমরা চাইলে যে কোনোটাই ব্যবহার করতে পারি, আমি এখানে ব্যবহার করতেছি আই স্কোয়ার আর ডিটি। তাহলে তুমি আই এর মানটা এখান থেকে বসাও, 3t তার স্কোয়ার, আর এর মান হচ্ছে 1 ওহম ইন্টু ডিটি। লিমিট বসাইতে হবে, কার লিমিট, সময়ের লিমিট। তাহলে কত সময় ধরে তড়িৎ প্রবাহ চলছে,
3 সেকেন্ড, তাহলে সময়ের লিমিট 0 থেকে হবে 3 সেকেন্ড পর্যন্ত। তাহলে 3a² মানে 9t² dt ইন্টিগ্রেশন 0 থেকে 3। এখন এই 9 বাইরে চলে আসলো, আর t² কে যদি ইন্টিগ্রেট করি তাহলে t³ ডিভাইডেড বাই হচ্ছে 3, যেখানে আমার লিমিটের মান বসবে 0 থেকে 3। তাহলে এখান থেকে দেখো 9t³ তার মানে 3³ ডিভাইডেড বাই হচ্ছে 3, হিসাব নিকাশ করলে দেখবা আসবে 81 এত জুল। তাহলে এই যে রোধটা, এই রোধটা 3 সেকেন্ডে কতটুকু এনার্জি অ্যাবজর্ব করবে? 81 জুল। ক্লিয়ার? কেউ যদি চাও এই সূত্রটা ব্যবহার করবা তাও তুমি ব্যবহার করতে পারো, মানে P = তুমি লিখবা হচ্ছে VI, তাও তুমি লিখতে পারো। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা মানগুলো বসাই। I এর মান হচ্ছে 3t, V হচ্ছে এর দুই প্রান্তের বিভব পার্থক্য, যেহেতু এর রোধ হচ্ছে 1, তাহলে এই দুই প্রান্তের বিভব V = হচ্ছে I আর I এর মান 3t ইনটু হচ্ছে 1, তার মানে 3t। তাহলে 3t এটাও তুমি বসাইতে পারো। তাহলে 3t গুণ করলে হচ্ছে 9t² ইনটু dt, ইন্টিগ্রেশন লিমিট 0 থেকে 3। তাহলে দেখো একই হিসাব, এখান থেকে হিসাব করলে আসবে 81 জুল। এখন তুমি যে কোনো সূত্রই তুমি খাটাইতে পারো, তোমার ব্যাপার, কোনো সমস্যা নেই। এবার দেখো একটা সার্কিট প্রবলেম আমরা সলভ করবো। এই সার্কিটে এই যে দুইটা রেজিস্ট্যান্স পরস্পরের সাথে সমান্তরালে যুক্ত আছে, তার সাথে এই রেজিস্ট্যান্সটা শ্রেণীতে যুক্ত আছে এবং একটা ব্যাটারি কানেক্ট করা আছে যার মান হচ্ছে 24 ভোল্ট। এই সার্কিটটার মধ্য দিয়ে 2 সেকেন্ড ধরে তড়িৎ প্রবাহ চললো, অর্থাৎ 2 সেকেন্ড ধরে সার্কিটটা অন আছে। আমাদের প্রথম প্রশ্ন করছে এই যে তড়িৎ কোষটা, এই তড়িৎ কোষের ক্ষমতা কত? তড়িৎ কোষটির ক্ষমতা কত? এই সার্কিটের জন্য এর ক্ষমতাটা কত হবে? 2 নম্বর হচ্ছে প্রতিটা রোধের ক্ষমতা কত হবে? 3 নম্বর প্রশ্ন করছে উক্ত সময়ে কোষটি কতটুকু শক্তি সরবরাহ করবে, অর্থাৎ কোষের জেনারেটেড এনার্জি কত? 4 নম্বর প্রশ্ন করছে রোধগুলোর মধ্যে উক্ত সময়ে কতটুকু শক্তি ব্যয় হবে, তড়িৎ শক্তি ব্যয় হবে। এবং এখানে আরো একটা প্রশ্ন আমাদের করতেছে যে উক্ত ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতা পালিত হয় সেটা দেখাও। তো আমরা প্রবলেমটা সলভ করা শুরু করি। তো প্রথম প্রশ্ন কি, তড়িৎ কোষটির ক্ষমতা কত, এই কোষের ক্ষমতা কত? তো দেখো আমরা প্রথমে সার্কিটটাকে একটু সহজ করে আনি। এই যে দুইটা রেজিস্ট্যান্স পরস্পরের সাথে সমান্তরালে আছে 3 এবং 6, এদের তুল্য হবে হচ্ছে 2 ওহম। তার সাথে এই 4 ওহম এটা যুক্ত আছে হচ্ছে শ্রেণীতে। আর ব্যাটারি এভাবে কানেক্ট, ব্যাটারির ভোল্টেজের মান হচ্ছে 24 ভোল্ট। তাহলে এখানে দেখো টোটাল যে রোধ হচ্ছে 6 ওহম আর 24 ভোল্ট। তাহলে আমি এখান থেকে কারেন্টের মান পাই যে I, অর্থাৎ এই ব্যাটারির মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট প্রবাহিত হচ্ছে, 24 ভাগ হচ্ছে 6, তার মানে 4 অ্যাম্পিয়ার কারেন্ট এই ব্যাটারির মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে 4 অ্যাম্পিয়ার কারেন্ট, এই কারেন্টটা 2 ওহমের মধ্যে দিয়েও যাবে এবং এই 4 অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু এই 4 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়েও যাবে। তাহলে ব্যাটারি কতটুকু কারেন্ট প্রবাহ করলো, এটা হচ্ছে 4 অ্যাম্পিয়ার। তাহলে আমরা দেখো প্রথম ম্যাথটা করতেই পারি, তড়িৎ কোষটির ক্ষমতা কত। তাহলে কোষের যে ক্ষমতা 1 নম্বর P = সূত্র হচ্ছে VI। তাহলে V এর মান হচ্ছে 24 এবং I এর মান হচ্ছে 4, গুণ করলে দেখবে আসবে 96 এত ওয়াট, এটা হচ্ছে তার ক্ষমতা। এখন আসো 2 নম্বরটা। 2 নম্বর বলতেছে প্রতিটি রোধের ক্ষমতা কত, এই যে প্রত্যেকটা রোধ কতটুকু পাওয়ার ডিসিপেট করতেছে এই মানটা আমাদের বের করতে হবে। তো প্রথমে আসো 4 ওহমের ক্ষেত্রে আমরা দেখি যে 4 ওহম যে রেজিস্ট্যান্সটা সে কতটুকু পাওয়ার ডিসিপেট করে। তো তার ক্ষেত্রে যে পাওয়ারটা P = তুমি সূত্র খাটাইতে পারো I²R। তাহলে এর এই 4 ওহমের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, দেখো 4 ওহমের মধ্য দিয়ে 4 অ্যাম্পিয়ার কারেন্টই যাচ্ছে, তাহলে 4² × 4 64 এত ওয়াট। এখন আসো আমরা এই 3 ওহম এবং এই 6 ওহমের ক্ষেত্রে চিন্তা করি। 3 ওহম এবং 6 ওহমের তুল্য কত? তুল্য হচ্ছে 2 ওহম। এই 2 ওহমের মধ্য দিয়ে কারেন্ট কত যাচ্ছে? 4 অ্যাম্পিয়ার। তাহলে দেখো তো 2 গুণ 4 মানে 8 ভোল্ট। এর দুই প্রান্তে যে বিভব পার্থক্য, সেই বিভব পার্থক্য হচ্ছে 8 ভোল্ট। তাহলে এই 3 এর এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? 8 ভোল্ট হবে। আর এই 6 এরও দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? 8 ভোল্ট হবে। এখন তুমি চাইলে যে কোনো সূত্রই তুমি খাটাইতে পারো। তুমি 8 ভোল্ট পেয়ে গেছো, 3 ওহম রেজিস্ট্যান্স জানো, তুমি এখান থেকে কারেন্টের মান বের করতে পারো, তারপরে I²R সূত্রটা খাটাইতে পারো। আবার এর ক্ষেত্রেও তাই, 8 ভোল্ট পাইছো, একে যদি 6 দিয়ে ভাগ করো তাহলে কারেন্ট পাবা, এর মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, তারপরে I²R এই সূত্রটা খাটাইতে পারো। তো আমি একবার এই কাজটা করতে পারি, যেহেতু ভোল্ট পেয়ে গেছি আমার আর কারেন্ট আজারা বের করার দরকার নাই। তাহলে 3 ওহমের জন্য যে পাওয়ার, সেই পাওয়ারটা P = হচ্ছে V²/R। আমি এই সূত্রটাই খাটাবো। V এর মান হচ্ছে 8, তার বর্গ, R এর মান হচ্ছে 3। তো এখান থেকে দেখবা 21.33 এত ওয়াট আসবে। আর 6 ওহমের জন্য যদি হিসাব করি তাহলে P = V²/R
তাহলে 8 স্কয়ার ডিভাইডেড বাই 6, এখান থেকে দেখবা 10.66 এত ওয়াট আসবে। এখন তুমি একটু খেয়াল করে দেখো, এই তিনটাকে যদি তুমি যোগ করো, এই তিনটাকে যোগ করলে 96 ওয়াটই হবে। অর্থাৎ সেল যতটুকু পাওয়ার জেনারেট করতেছে আর এই রেজিস্ট্যান্স গুলো যতটুকু পাওয়ার ডিসিপেট করে, এদের যোগফল এই সেলের পাওয়ারের সমান হবে, মানে শক্তির সংরক্ষণশীলতা। এখন আসলে আমাদের কি বলছে, উক্ত সময়ে কোষটি কতটুকু শক্তি সরবরাহ করবে। তার মানে এই যে কোষটা কতটুকু শক্তি সরবরাহ করবে, আমরা এতক্ষণ কি বের করলাম, পাওয়ার বের করছি, এখন আমাদের বের করতে হবে হচ্ছে কতটুকু শক্তি। তাহলে আসো 3 নম্বর, শক্তি বের করতে গেলে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে পিটি। এখন পি ইকুয়াল টু তুমি লিখতে পারো ভিআইটি, বা একবারে তুমি পিটি এই সূত্র ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে লিখি 24 ভি, আই এর মান হচ্ছে 4, কত সময় ধরে, কত সময় 2 সেকেন্ড। তাহলে এখান থেকে যে মানটা আসবে 192 এত জুল, এটা হচ্ছে 2 সেকেন্ডে কোষ দ্বারা সরবরাহকৃত শক্তি। এবার আমাদের 4 নম্বরটা বলতেছে সবগুলো রোধের মধ্যে কতটুকু শক্তি ব্যয় হবে, এই 2 সেকেন্ডে এই রোধগুলা কতটুকু শক্তি ব্যয় করবে, এই জিনিসটা আমরা বের করব। তাহলে আমরা প্রত্যেকটা রোধের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল এনার্জিটা বের করে ফেলি। প্রথমে আসো 3 ওহমের জন্য এর ইলেকট্রিক্যাল এনার্জি W1। তাহলে এর ক্ষেত্রে আমরা যে সূত্রটা আগে খাটাইছিলাম, দেখো ভি স্কয়ার আর, তাহলে ভি স্কয়ার আর ইন্টু টি, তাহলে আমরা শক্তি পেয়ে যাবো। ভি স্কয়ার আর হচ্ছে ক্ষমতা, তার সাথে টি গুণ দিলে শক্তি। তাহলে আমরা মান বসাই দিই যে এটা হচ্ছে 8 স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 3 গুণ কত সময় ধরে, 2 সেকেন্ড ধরে। তাহলে এখান থেকে আমরা হিসাব করলে মান পাবো 42.66 এত জুল। অনুরূপভাবে 6 ওহমের জন্য যদি হিসাব করি, W2 ভি স্কয়ার আর টি, তাহলে 8 স্কয়ার ডিভাইডেড বাই 6 ইন্টু টাইম 2, এখান থেকে দেখবা হিসাব করলে পাবো 21.33 জুল। আর বাদ বাকি থাকলে হচ্ছে 4 ওহম রেজিস্ট্যান্সটা। তাহলে তার জন্য যদি হিসাব করি W3, তুমি যে কোনো সূত্র খাটাইতে পারো, ভি স্কয়ার আর খাটাইতে পারো, কিন্তু আমরা এই ক্ষেত্রে আই স্কয়ার আর দিয়ে লিখছিলাম। দেখো আগের বার এই যে 4 ওহমের জন্য আই স্কয়ার আর টি সূত্রটা খাটাইছিলাম। তাহলে টি গুণ দিয়ে দিই 4 স্কয়ার 4 ইন্টু টাইম 2, কত সেকেন্ড, 2 সেকেন্ড। এখান থেকে হিসাব করলে দেখবা আসবে 128 এত জুল। এখন দেখো খেয়াল করো, সবগুলো রোধের মধ্যে দিয়ে আমরা কিন্তু 2 সেকেন্ডে কতটুকু ইলেকট্রিক্যাল এনার্জি ব্যয় হবে সেটা বের করে ফেললাম। 5 নম্বর আমাদের বলতেছিল উক্ত ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতা পালিত হয় তা দেখাও। তার মানে 2 সেকেন্ডে এই সেল যতটুকু এনার্জি সাপ্লাই দিবে, এই রোধগুলো ততটুকু এনার্জি অ্যাবজর্ব করতে পারবে, তাহলেই শক্তি সংরক্ষণশীলতা পালিত হবে। তাহলে আমরা এই রোধগুলার কতটুকু এনার্জি তারা অ্যাবজর্ব করছে এই জিনিসটা আমরা বের করে ফেলি। এই তিনটা আমরা যোগ করি, যোগ করলে দেখবো 192 জুল আসছে। অর্থাৎ 2 সেকেন্ডে অ্যাবজর্বকৃত এনার্জির পরিমাণ হচ্ছে 192 জুল, আর সাপ্লাইকৃত এনার্জির পরিমাণও 2 সেকেন্ডে 192 জুল। তাহলে শক্তির সংরক্ষণশীলতা তো অবশ্যই পালিত হবে, এবং এটা তো ফিজিক্সের একটা ফান্ডামেন্টাল ল। এবার দেখো আগের সার্কিটটাই কিন্তু একটা অন্যরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাথ। আগের সার্কিটে কি ছিল, 3 ওহম এবং 6 ওহমের দুইটা রোধ পরস্পরের সাথে সমান্তরালে যুক্ত ছিল, আর এদের সাথে এখানে 4 ওহম একটা রেজিস্টার যুক্ত ছিল। এখন এদের অ্যাক্রসে একটা ব্যাটারি যুক্ত করছিলাম যার মান হচ্ছে 24 ভোল্ট। তো আমাদের এবার প্রশ্ন করতেছে এই রোধগুলোকে খুলে পুনরায় কিভাবে সংযোগ দিলে এদের তুল্য রোধের অ্যাক্রসে ডিসিপেট পাওয়ার সর্বোচ্চ হবে, অথবা আরো একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন আর কি, সর্বনিম্ন হবে। অর্থাৎ রোধগুলাকে তুমি খুলে ফেলবা, খুলে পুনরায় আবার সংযোগ দিবা। এখন কোন সমবায়ে সংযোগ দিলে, কিভাবে সংযোগ দিলে ডিসিপেট পাওয়ার সবচেয়ে বেশি হবে এবং ডিসিপেট পাওয়ার সবচেয়ে কম হবে, এই জিনিসটা আমাদের বের করতে হবে। তো একটা জিনিস খেয়াল করো, পাওয়ার যে সূত্রটা পি ইকুয়াল টু আমরা জানি হচ্ছে ভিআই আই স্কয়ার আর ভি স্কয়ার ডিভাইডেড বাই আর। আর আমি যদি বলি শক্তির যে সূত্রটা, এনার্জির যে সূত্রটা, সেটা হচ্ছে এর সাথে জাস্ট খালি টি গুণ, অর্থাৎ পিটি, ভিআই টি আই স্কয়ার আর টি ভি স্কয়ার ডিভাইডেড বাই আর টি। পাওয়ার হচ্ছে একক সময়ে প্রবাহিত শক্তি, আর এনার্জি হচ্ছে যে কোনো সময়। এই যে দেখো টাইম গুণ দিলেই, পাওয়ারের সাথে টাইম গুণ দিলেই কিন্তু আমি এনার্জি পেয়ে যাই। তো এখান থেকে একটা কথা বলতে পারি, যে রোধের অ্যাক্রসে পাওয়ার বেশি সেই রোধের অ্যাক্রসে কিন্তু এনার্জিও, অ্যাবজর্বড এনার্জিও বেশি হবে, কারণ পাওয়ারের সাথে টি গুণ দিলেই আমি কিন্তু এনার্জি পেয়ে যাচ্ছি। তো এখন খেয়াল করে দেখো, আমাদের বলতেছে অ্যাবজর্বড এনার্জি সবচেয়ে বেশি হবে কিভাবে সংযোগ দিলে, আর সবচেয়ে কম হবে কিভাবে সংযোগ দিলে। এখন পি এর একটা সূত্র আছে ভি স্কয়ার ডিভাইডেড বাই আর, পি এর আরো একটা সূত্র আছে আই স্কয়ার ইন্টু আর। পি এর সাথে আমি যদি বলি আর এর সম্পর্ক, রেজিস্ট্যান্সের সম্পর্ক কেমন, তাহলে তুমি দেখো এই সূত্রের জন্য যদি বলো তাহলে পি এর সাথে আর এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, আর এই সূত্রের জন্য যদি বলো তাহলে পি এর সাথে আর এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। আসলে পি এর সাথে আর এর সম্পর্ক তাহলে কি হবে, ব্যস্তানুপাতিক হবে
নাকি সমানুপাতিক হবে, এই জিনিসটা একটু আমরা দেখব। তো প্রথমে মনে করো এই সার্কিটে এই যে রোধগুলো আছে, এই রোধগুলোকে আমি খুলে এইভাবে সংযোগ দিলাম, সবগুলো রোধকে আমি সমান্তরালে সংযোগ দিলাম। এই যে 4 ওহম, তারপরে এটা হচ্ছে 3 ওহম, এটা হচ্ছে 6 ওহম, সবগুলো রোধকে আমি সমান্তরালে যুক্ত দিলাম। সমান্তরালে যুক্ত করলে এদের যে তুল্য রোধ হবে আর ইকুইভ্যালেন্ট, এই তুল্য রোধ কিন্তু সবচেয়ে কম হবে। আর একটা কাজ করতে পারি, সবগুলোকে আমি শ্রেণীতে কানেক্ট করে দিতে পারি। শ্রেণীতে কানেক্ট করে দিলাম 4 ওহম, 3 ওহম অ্যান্ড 6 ওহম। শ্রেণীতে কানেক্ট করে দিলে কিন্তু এদের যে তুল্য রোধটা আর ইকুইভ্যালেন্ট সেটা কিন্তু সবচেয়ে বেশি হবে, অর্থাৎ সমান্তরালে যুক্ত করলে এটা সবচেয়ে কম, আর শ্রেণীতে যুক্ত করলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মানটা সবচেয়ে বেশি হবে। তো এখন আসো আমাদের পাওয়ারের সাথে রেজিস্ট্যান্সের সম্পর্কটা কেমন, সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক, এই জিনিসটা আমরা দেখব। তো তুমি একটু খেয়াল করে দেখো তো, এদের এই যে তুল্য রোধ, এই তুল্য রোধের জন্য এই দুই বিন্দুতে যে বিভবটা সেটা কিন্তু 24 ভোল্ট, ভি কিন্তু কনস্ট্যান্ট। আবার এদের জন্য দেখো এই যে তুল্য রোধ, তাদের এই দুই প্রান্তে এই যে বিভব পার্থক্যটা, বিভব পার্থক্য হচ্ছে এই ব্যাটারির বিভব পার্থক্য, অর্থাৎ 24 ভোল্ট, এটা কিন্তু কনস্ট্যান্ট, অর্থাৎ ভি কনস্ট্যান্ট। বাট কারেন্ট কিন্তু কনস্ট্যান্ট না। কারেন্ট কিন্তু দেখো এইভাবে কানেক্ট করার জন্য এখান থেকে টোটাল যে কারেন্ট যাচ্ছে, আর এখানে এইভাবে কানেক্ট করার জন্য এখান থেকে টোটাল যে কারেন্ট যাচ্ছে, দুইটা কারেন্ট কিন্তু আলাদা, কারেন্ট কিন্তু সেম না। অর্থাৎ কারেন্ট কিন্তু সার্কিটে রোধগুলোকে বিভিন্নভাবে সংযোগ দেওয়ার কারণে কারেন্ট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখো এই সূত্রে দেখো কারেন্ট আছে, যে কারেন্টটা বিভিন্নভাবে কানেক্ট করার জন্য চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু এই সূত্রে আছে ভি, কিন্তু যেভাবে কানেক্ট করার কারণে দুই প্রান্তের বিভব পার্থক্য কিন্তু কনস্ট্যান্ট আছে। তাহলে আমি কোন সূত্রটাকে প্রায়োরিটি দিব, কোন সূত্রটাকে গুরুত্ব দিব? অবশ্যই এই সূত্রটাকে গুরুত্ব দিব, কারণ ভি যদি কনস্ট্যান্ট হয় দেন আমি বলতে পারি পি এর সাথে আর এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। কিন্তু এখানে দেখো যেহেতু আই কনস্ট্যান্ট হচ্ছে না, সেই কারণে আমি কিন্তু বলতে পারবো না যে পি এর সাথে আর হচ্ছে সমানুপাতিক, এই কথাটা আমি বলতে পারবো না, যেহেতু এখানে আইটা সেটা হচ্ছে ভ্যারিয়েবল। তুমি একটু খেয়াল করে দেখো, এই যে এদের তুল্য আমি ধরলাম, এদের তুল্য হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, এই যে আমি ধরলাম যে আর ইকুইভ্যালেন্টকে আমি ধরলাম, সাপোজ আর ইকুইভ্যালেন্ট হচ্ছে আর। তাহলে এখন একটু খেয়াল করে দেখি এদের এই যে দুই প্রান্তে যে বিভব হচ্ছে ভি, তাহলে আমি যদি এই সূত্রটা খাটাই তাহলে পি ইকুয়াল টু হচ্ছে ভি স্কয়ার বাই আর। কিন্তু যদি এই সূত্রটা খাটাই তাও দেখো কি আসে, পি ইকুয়াল টু আই স্কয়ার ইন্টু হচ্ছে আর। এখন দেখো এই সার্কিটে এই যে কারেন্ট আই এর মানটা, দেখি আই এর মানটা আমরা বের করি, ভি ইকুয়াল টু আই আর, তাহলে আই ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই, এর দুই প্রান্তের বিভব হচ্ছে ভি আর এর যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটা হচ্ছে আর। তাহলে আই ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট, মানে সেটা হচ্ছে কত, আর। এই যে আয়ের মান আমি পাইলাম, এই আয়ের মানটা এখানে বসাইতো, তাহলে পি ইকুয়াল টু আয়ের মান বসাইলে ভি বাই আর, তাহলে ভি স্কয়ার আর স্কয়ার, যেহেতু আয়ের স্কয়ার আছে, ইনটু হচ্ছে আর। আর আর স্কয়ার কাটাকাটি করলে দেখো তো ভি স্কয়ার ডিভাইডেড বাই আর আসে কিনা, অর্থাৎ দেখো একই সূত্র আসে কিনা। তুমি যদি এই সূত্র খাটাইতেও যাও তাও আলটিমেটলি ফরম্যাটটা চলে আসে ভি স্কয়ার বাই আর এর, যেখানে ভি কনস্ট্যান্ট, তাহলে পি এর সাথে আর এর সম্পর্ক কেমন, ব্যস্তানুপাতিক। তো এই জিনিসটাই আমাদের খালি মাথায় রাখতে হবে। কোন একটা সার্কিটে, এরকম সার্কিটে রোধগুলাকে কিভাবে সংযোগ দিলে ডিসিপিয়েট পাওয়ার সর্বোচ্চ বা সর্বনিম্ন হবে, এটা যদি বলে তাহলে আমরা দেখবো পাওয়ারের সাথে রোধের সম্পর্কটা কেমন। পাওয়ারের সাথে রোধের সম্পর্কটা হচ্ছে সরাসরি ব্যস্তানুপাতিক, যার রেজিস্ট্যান্সটা বেশি হবে তার পাওয়ারটা কম হবে, আর যার রেজিস্ট্যান্সটা কম হবে তার পাওয়ারটা বেশি হবে। তাহলে আমরা হিসাব করে দেখি, শ্রেণীতে কানেক্ট দেওয়ার জন্য আর ইকুইভ্যালেন্ট এখানে হচ্ছে 4 + 3 + 6 অর্থাৎ 13 ওহম, আর সমান্তরালে কানেক্ট দেওয়ার জন্য এখানে যে আর ইকুইভ্যালেন্ট সেটা আসতেছে 6 ইনভার্স প্লাস 3 ইনভার্স প্লাস 4 ইনভার্স, টোটালটার ইনভার্স এখানে কিছু একটা আসবে। তো এখন তুমি বলো তো রোধের মান কোন ক্ষেত্রে বেশি? অবশ্যই রোধের মান এই ক্ষেত্রে বেশি, রোধের মান এই ক্ষেত্রে কম। তাহলে রোধের সাথে পাওয়ারের সম্পর্ক হচ্ছে সরাসরি ব্যস্তানুপাতিক, অর্থাৎ পি সমানুপাতিক 1/r। তাহলে যার রোধের মানটা বেশি তার পাওয়ার হবে সবচেয়ে কম, পি এখানে হবে কম, আর এর রোধের মানটা কম বলে পি হবে বেশি, তাহলে পি বেশি। এখন আমরা আমাদের প্রশ্ন বলছিল কিভাবে সংযোগ দিলে এদের তুল্য রোধের অ্যাক্রসে ডিসিপেট পাওয়ার সর্বোচ্চ হবে বা সর্বনিম্ন হবে। তাহলে এই ক্ষেত্রে পাওয়ার সর্বনিম্ন হবে এবং এই ক্ষেত্রে পাওয়ার সর্বোচ্চ হবে। এখন আমি তোমাকে যদি বলি এদের মানগুলা হিসাব করো, তাহলে তুমি এই যে তুল্য হিসাব করে রোধ বের করে পি ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর সূত্র খাটাই দিবা, দুই ক্ষেত্রে পাওয়ারের মান কত সেটা বের হয়ে আসবে। তো এটা আর আমি করে দিলাম না। বোর্ডে দেখো একটা এমসিকিউ প্রবলেম দেওয়া আছে, এখানে 3টে সার্কিট আঁকা আছে, প্রত্যেকটা সার্কিটে যে রোধগুলো ব্যবহার করা আছে বলা আছে সবগুলো রোধের মান হচ্ছে 1 ওহম। আমাদের প্রশ্ন করছে নিচের কোনটি সঠিক ক্রম, অর্থাৎ এই যে পি, এই পি দিয়ে বোঝানো হচ্ছে অ্যাবজর্ব পাওয়ার। এই যে রোধগুলা, এই রোধগুলার এই দুই বিন্দুর অ্যাক্রসে, তুল্য রোধের অ্যাক্রসে অ্যাবজর্ব পাওয়ারের মান কোনটার বেশি কোনটার কম তা নিয়ে এরকম 4টা ক্রম দেওয়া আছে। আমাদের বের করতে হবে সঠিক ক্রম
কোনটা, অর্থাৎ কার পাওয়ারটা বেশি কার অ্যাবজর্ব পাওয়ারটা কম, এর সঠিক ক্রমটা আমাদের বের করতে হবে। তো আমরা পাওয়ারের সাথে যদি রোধের সম্পর্ক দেখি তাহলে সম্পর্ক হচ্ছে সরাসরি ব্যস্তানুপাতিক সম্পর্ক। যে সার্কিটের তুল্য রোধের মান বেশি তার অ্যাবজর্ব পাওয়ারের মান কম, আর যে সার্কিটের তুল্য রোধের মানটা কম তার অ্যাবজর্ব পাওয়ারের মানটা হচ্ছে বেশি। তাহলে এই সার্কিটে আসলে আমাদের দেখতে হবে কি, আমাদের কি পাওয়ার সরাসরি বের করার দরকার আছে? কোনো দরকার নেই, আমাদের দেখতে হবে এদের তুল্য রোধটা কত। তাহলে আমি দেখি তো এখানে তুল্য রোধটা কত, সবগুলো রোধের মান হচ্ছে 1। যদি সবগুলো রোধের মান 1 হয় তাহলে দেখো এটা হচ্ছে একটা ব্যালেন্স হুইজেস্টন বি সার্কিট। ব্যালেন্স হুইজেস্টন বি সার্কিটে মাঝখানে রোধের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হয় না, সুতরাং এটা আমরা বাদ দিয়ে দিলাম। যদি বুঝতে না পারো যে এইটা কিভাবে ব্যালেন্স হুইজেস্টন বি সার্কিট হইলো, তাহলে তুমি আগের ভিডিও দেখবা, দেখলে আশা করি বুঝতে পারবা। তো দেখো 1 আর 1 এরা আছে শ্রেণীতে, এই 1 আর 1 এরা আছে শ্রেণীতে, তাহলে 2 আর 2 সমান্তরালে, তাহলে এই ক্ষেত্রে তুল্য রোধের মান হবে হচ্ছে 1 ওহম। এবার আসো এই সার্কিটে দেখো প্রত্যেকটা রোধের মান 1, তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 আর 1 তুল্য হয়ে 2, 1 আর 1 2, আর তার সাথে 1, এগুলো আছে সমান্তরালে, তাহলে এটা হচ্ছে তুল্য রোধ হবে R2, 1 ইনভার্স 2 ইনভার্স 2 ইনভার্স, টোটালটার ইনভার্স। তো এখান থেকে দেখবা এটা আসবে হচ্ছে 1/2 এত ওহম, অর্থাৎ 0.5 ওহম। এবার আসো এই সার্কিটটা 1 1 1 এইভাবে যদি থাকে তাহলে তিনটাই আছে সমান্তরালে, তাহলে এখানে তিনটা যদি সমান্তরালে থাকে তাহলে R3 হবে 1 ইনভার্স 1 ইনভার্স 1 ইনভার্স, টোটালটার আবার ইনভার্স, তাহলে আলটিমেটলি হচ্ছে 1/3 মানে 0.33 ওহম। তো প্রত্যেকটা সার্কিটের তুল্য রোধের মান আমি বের করে ফেলছি, এবং প্রত্যেকটার অ্যাক্রসে এখানে যে সেল লাগানো আছে প্রত্যেকটার মানই হচ্ছে 10 ভোল্ট। আমাদের বের করতে হবে কার অ্যাবজর্ব পাওয়ার বেশি কার অ্যাবজর্ব পাওয়ার কম। তাহলে আমরা দেখলাম রোধের সাথে অ্যাবজর্ব পাওয়ারের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে তুমি দেখো তো এই সার্কিট গুলার মধ্যে কার তুল্য রোধের মান সবচেয়ে কম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এগুলার মধ্যে তুল্য রোধের মান সবচেয়ে কম হচ্ছে এটার, তারপরে বেশি হচ্ছে এটার, এবং সবচেয়ে বেশি হচ্ছে এইটার। তাহলে R1 গ্রেটার দেন R2 গ্রেটার দেন হচ্ছে R3। তাহলে P এর ক্রমটা ঠিক উল্টো হবে। তাহলে আমি যদি বলি P1 P2 P3, তাহলে P3টা হবে সবচেয়ে বেশি, P2টা হবে তার চেয়ে একটু কম, এবং P1টা হবে সবচেয়ে কম। তাহলে সঠিক ক্রম হবে হচ্ছে এইটা। এখন দেখো তো এই ক্রমটা কোথায় আছে, 2 নম্বরে আছে, অর্থাৎ P3 গ্রেটার দেন P2 গ্রেটার দেন P1। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে হচ্ছে এইটা।